শুভেচ্ছা সবাইকে। পলিসি ওয়াচ বাংলাদেশের নিয়মিত পডকাস্ট সিরিজ বাংলাদেশ নাও এর আজকের পর্বে বাংলাদেশ নাও সিরিজটিতে আমরা আলোচনা করি যে আম, বাংলাদেশের যে সমসাময়িক ঘটনা সেই সম্পর্ক বিষয়ে। আজকে আমাদের সাথে আছেন আমাদের পলিসি ওয়াচ বাংলাদেশের ফাউন্ডিং মেম্বার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জনাব সাকিব রায়হান, যিনি বাংলাদেশের একটি বিখ্যাত কর্পোরেট হাউসের এখন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাকিব ভাই, আপনাকে আবারও স্বাগত অনুষ্ঠানে। আম, অনেক ধন্যবাদ রনিত। হ্যাঁ, সাকিব ভাই কেমন? আজকে তো আমরা দুইজনই, সো একদম কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু করি। কেমন আছেন? বাংলাদেশের যে অবস্থা এখন, নানা ধরনের টপিক আমরা বাংলাদেশটাতে আলোচনা করতে চাই সবসময়। যে বাংলাদেশের আমাদের তো উদ্দেশ্যটা ছিল এরকম যে বাংলাদেশের বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে, হট টপিক যেগুলো থাকে সেগুলো নিয়ে নির্মোহ আলোচনা, যে বাংলাদেশের সবাই একটা পক্ষ নেয়। আমরা চাই যে এটার থেকে একটা নিরপেক্ষ নির্ভর আলোচনা করার জন্য। তো এই মুহূর্তে আপনি জানেন বাংলাদেশে কি অবস্থা। খুব ঘটনাবহুল দিন গেল গত 2 দিন বাংলাদেশে। দুঃখজনক ঘটনা এগুলো আসলে, একদম নজিরবিহীন। যে বৈষম্য থেকে আমরা দূর দূর থাকতে চেয়েছি, আহ, সেটা কিছুটা দেখা গেছে ইদানিং। আবারও বাংলাদেশ খুব দুঃখজনক ভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মব কালচারের মানে মাধ্যমে 2জন মানুষ তাদের প্রাণ হারিয়েছে। এর মধ্যে একজন মানুষ তো মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ, এবং খুবই হৃদয়গ্রাহী একটা দৃশ্য যে তাকে মারার আগে ভাত খাইতে দেওয়া হয়েছে, এরকম একটা ঘটনা। এবং আরো একটা ঘটনা আমরা দেখেছি, এটা খুবই নজিরবিহীন এবং অ্যালার্মিং, যে আমাদের জাতীয় মসজিদের মধ্যে একটা বিশাল একটা মারামারি, চাইল্ডিশ একটা মারামারি, যেটা মসজিদে কখনো আমরা সেটা আশা করি না। তো এছাড়াও আমরা আমাদের আরো একটা বড় ঘটনা করেছি, যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিশ্ব ঘটনা, যেটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান কভার করেছি অলরেডি। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো না, আমরা বলার চেষ্টা করবো যে বাকি 2টা ঘটনা নিয়ে। তো প্রথমে আমরা কি আহ, মসজিদে আলোচনা করবো, নাকি কোনটা আপনার কাছে মনে হয় আলোচনাটা করা উচিত? ভালো। যেটা যেটা ইচ্ছা মানে আচ্ছা, আমি মসজিদের প্রসঙ্গটা আগে যাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো একটা ওই ওই বিষয়টা যেটা মানুষ মারা গেল সেটা আরো বেশি একটু স্যাড এন্ড সিরিয়াস। তো মসজিদের বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে এই যে একটা একটা নজিরবিহীন কাণ্ড। এতদিন আমরা দেখতাম বাইরে মারামারি হতো, মসজিদের ভেতরের পর্যন্ত মারামারি চলে গেল। এটা এটা কি, মানে এটা কি কারণে, বা এটা আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ রন্টি। খুব দুঃখজনক, দেখার কি খুবই দুঃখজনক ঘটনা। মসজিদের ভিতর মারামারি হচ্ছে, হুজুররা মারামারি করছেন, মুসল্লিরা আর হুম। কি মারামারি করছেন। এটা এটা খুবই কষ্ট বা বেদনাদায়ক একটা দৃশ্য আমি মনে করি ব্যক্তিগতভাবে। এখন এর পিছনে কি ছিল আমার জানা নেই। আমার কথা প্রথম যে আমার মনে প্রশ্ন জেগেছে যে আহ, যিনি এতদিন পলাতক ছিলেন, যে আগের আগের বলতে হচ্ছে যিনি খতিব আর কি, বেসিক্যালি হুম। এখনো তো ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে মনে হয় পরিবর্তন হয় নাই, আমি যতটুকু জানি। নতুন কাউকে নিযুক্ত করা হয় নাই। উনি যেহেতু অনুপস্থিত ছিলেন, ওনার জায়গায় আরো 2জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার ইমামতি করেন। তো এখন যেটা হচ্ছে, আহ, যদি কোনো উনি যদি ফিরেই যদি উনার আসতে হয়, উনি এসে যদি ইমাম মেরে অবস্থান বা জায়গাটাকে আবার নিজের করতে চান, সেটা একটা প্রশ্ন জিওর আছে। ঠিক খোদবা চলাকালীন সময়ে সে কেন দলবল সহ এসে হাজির হবে? এবং তারপরে আর এক পক্ষেরও তো একটা, তাদেরও হয়তো করার ছিল যে আসেন কি বলতে চাচ্ছেন আলোচনা করি। তা না হয়ে দুই পক্ষে মারামারি করাটা, এটা খুব দুঃখজনক। এটা ওই যে আমাদের সবকিছুতে দলীয়করণ, সবকিছুতে নিজের আদর্শ মতাদর্শকে চাপিয়ে দেওয়া, এবং সেটাকে অতি আক্রমণাত্মক পর্যায়ে চলে যাওয়া, আমরা যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, এটা মনে হয় ভুলে যাচ্ছি দিন দিন জাতিগতভাবে। সবকিছু সমাধান মনে করছে মারামারির মধ্যেই। যে যা শক্তি প্রদর্শন করতে পারবে, যে যত নিজের প্রাধান্য দেখাতে পারবে, সেই দখল করে থাকবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সেটা মসজিদের যে উঠে গেছে। হ্যাঁ, এটা মসজিদের মধ্যে এটা তো খুবই মানে, আমি হাসছি কিন্তু এটা হাসছি বিষয় না আসলে। কিন্তু মসজিদের মধ্যে মানে এটা ভালো কাজ নিয়ে মারামারি, যে আমি এটার এই ক্ষতি হব, এটা নিয়ে মারামারিটা হবে কেন? মানে এটা নিয়ে তো মারামারি হওয়ার কথা না। অনেকে এটা খুব ফানি, অনেকে বলছেন যে যেটা বাংলাদেশে ট্রেন্ড, যে আওয়ামী লীগ আবার ক্ষতি হয়ে ফিরে এসছে। আমার এই আমার বিষয়টা- এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে, প্রথম প্রথমত দেখতে হবে যে আসলে সিস্টেমটাই কত মানে খারাপ ছিল, বা যে একজন জাতীয় মসজিদের খতিবকে পালাতে হবে কেন সরকার চেঞ্জ হলে, পটভূমি পরিবর্তন হলে? এইটা হ্যাঁ, প্রথম প্রশ্ন আমার। কোন পরিপ্রেক্ষিতে কি অবস্থায় আমার সিচুয়েশনটা ছিল যে আগে খতিবকে, জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয়েছে?
কেন? তার মানে নিশ্চয়ই সেরকম কোনো কারণ ছিল পালার বা তার পালাতে হবে। তো এইটি এটা দুঃখজনক। আমরা আচ্ছা, সরি, জাতীয় মসজিদের ক্ষতি হিসেবে কি দুর্নীতি করা যায়? দুর্নীতি যখন রন্ধ্রে, রন্ধ্রে শিরায় উপর শিরায় চলে যায়, তখন আর মসজিদ বাকি থাকবে কেন? মসজিদের কমিটিগুলা কিভাবে হয়েছে আগের সময়? কার কমিটিতে ছিল বেশিরভাগ মসজিদেই? সেটা দেখেন না। আপনার আমাদের জাতীয় মসজিদের উম পুরা সব সদস্যদের নামীয় তালিকাটা দেখেন। মানে কারা আছেন। তো এদিক থেকে প্রমাণ করবে যে অন্যায়টাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মসজিদকেও এখান থেকে দূরে রাখে না। খুব দুঃখজনক। আপনার আপনার মনে আছে কিনা আমরা অনুষ্ঠানের বাইরে আমরা একবার আলোচনা করেছিলাম কয়েক সপ্তাহ আগে, যেটা নিয়ে আমরা হয়তো অনুষ্ঠানের মধ্যেই মনে হয় আমরা একটা পলিসি ডকুমেন্টও তৈরি করেছি, যে বাংলাদেশের স্কুলে যেটা শিক্ষকদের পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছিল মনে হয়, যে বাংলাদেশের স্কুলের গভর্নিং বডি যাতে খুব ভালোভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তৈরি হয়, জন্য আমরা একটা আলোচনা করার পরে আমরা একটা পলিসি ডকুমেন্ট তৈরি করেছি সাজেশন দেওয়ার জন্য সরকারকে, যেরকম যাতে করা যায় পলিসি। আপনার কি মনে হয় যে মসজিদদের গভর্নিং বডি কিভাবে করা যায় সেটার জন্য একটা পলিসি ডকুমেন্ট করা উচিত? কারণ এটা নিয়ে কিন্তু মানুষ ভাবছে না। মানুষের ধারণা মসজিদ খুব সুন্দরভাবে চলে, খুব নিট এন্ড ক্লিন ভাবে চলে, এখানে সবচেয়ে সম্মানিত লোকজন হয় সভাপতি, সেক্রেটারি বা ইমাম বা মুয়াজ্জিন হয়। এটা নিয়ে কি চিন্তা করার প্রয়োজন মানুষের এখন? এখানে আমাদের ভাবতে হবে যে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে কিভাবে আছে মসজিদগুলো। আমাদের প্রত্যেকটা মসজিদের হিসাব আছে কিনা, সেই কমিটির হিসাব আছে কিনা। আমার মনে হয় এটা করার প্রয়োজনীয়তা আছে। সরকার এটা কোনো কন্ট্রোলের জন্য না। বেসিক্যালি এটা প্রয়োজন হচ্ছে সুষ্ঠুভাবে চলার জন্য যেকোনো কিছু। তো আমার মনে হয় মসজিদের একটা তালিকা, সেই মসজিদের কমিটিতে কারা থাকছে, এটা ইসলামিক ফাউন্ডেশন একটা উদ্যোগ নিতে পারেন সমগ্র বাংলাদেশ। এবং সেটা অবশ্যই আ ও মানে সেই অনিয়ম দুর্নীতিতে যেন না হয়। কমিটিতে কারা আছেন এটা স্থানীয় যারা মসজিদে যারা নামাজ পড়তে যান মুসল্লিরা, স্থানীয় বাসিন্দা তাদেরকে ঠিক করতে হবে। অন হ্যাঁ, অন্যায়কারী, দুষ্কৃতিকারী অবৈধভাবে পয়সা উপার্জন করে বেশি টাকা দিতে পারলে তাকে কমিটিতে নিতে হবে। এসব যেন না ঘটে। সো প্লাস আ সাকিব ভাই, গত 20 বছরে আমরা যেটা দেখলাম বা 16 বছর যদি ধরি, একটু পূর্ববর্তী সরকারের কথা যদি বলি, একটা সময় মসজিদ ছিল, এলাকাতে মসজিদের ইমাম ছিল সর্বোচ্চ সম্মানের আসনে। সেটা মসজিদের মধ্যে প্রধান শিক্ষকই যাক অথবা বড় পলিটিশিয়ান বা বড় ব্যবসায়ী, কেউই ইমামের চেয়ে বেশি আসলে দাম পেত না মসজিদে, অ্যাটলিস্ট জুম্মার নামাজে যারা যেত আসলে অ্যাটলিস্ট। কিন্তু গত কয়েক বছরে বা 10, 15, 20 বছরে আমরা দেখছি যে এলাকার পলিটিশিয়ানরা, তাদের জন্য সামনে জায়গা রাখা হয়, তাদের ক্ষমতা যেমন একটু মনে করা যায় মসজিদের চেয়েও, মানে মসজিদ ইমামের চেয়েও বেশি তাদের সম্মান। এবং যেটা ইসলামে আমার মনে হয়, আমি জানি না, আমি খুব একটা ইসলামিক ভাবধারার লোক মানে স্কলার নই, কিন্তু আমার মনে হয় ইসলামে মসজিদে বলা হয়েছে সবাই সমান, কারোর জন্য জায়গা রাখা হবে, মানে জায়গা ছেড়ে দেওয়া হবে, বা ইমাম কারোর কথা শুনবে, ইমামের তো কারোর কথা শোনার কথাই না, সে সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানিত সম্মানিত মানুষ ওই মসজিদের। এটা কিন্তু রাজনৈতিকরণের দিকে গেছে মসজিদ গত কয়েক বছরে। মসজিদে আমার যতটুকু স্মরণ পড়ে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জনাব এরশাদ সাহেব উনি মাঝে যেতেন। যেয়ে বলতেন, "আমি আজকে স্বপ্নে দেখেছি যে এই মসজিদে নামাজ পড়ছি, তাই এই মসজিদে নামাজ পড়তে এসেছি।" তো এখন যেটা হচ্ছে রাজনৈতিক বক্তৃতার পরে কিন্তু দেখা যায় যে আ নির্বা মানে নির্বাচনের যে প্রার্থী উনি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন মসজিদে দাঁড়িয়ে। তো হ্যাঁ, মসজিদ যে রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না এটাও কিন্তু বলা যাবে না। কিন্তু at the same time কিছু জায়গায় ভদ্রতা রাখতে হবে, কিছু জায়গায় শালীনতা রাখতে হবে এবং একটা নিয়মের মধ্যে গঠনতান্ত্রিকভাবে এটা হতে হবে। যে কেউ দাঁড়িয়ে আ যেকোনো কথা বলতে পারবে না মসজিদে। আমার মনে হয় এটারও একটা আ আইন দরকার। যে কি কথা বলা যেতে পারে, কি ধরনের কথা বলা যেতে পারে। এবং যেটা বলছিলেন যে কমিটিতে দুর্নীতিগ্রস্ত খারাপ মানুষজনের ভরে যায় দেখা যায় যে মসজিদ কমিটিতে। হুম। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে মসজিদে জায়গা রাখা। ওই কমিটির মেম্বার কিংবা সমাজের সম্মানিত লোকজনের জন্য সামনের সারি রাখা। এটা তো আমার মনে হয় এই যে এই মানে জায়গাগুলা থেকে কাজ শুরু করতে হবে। যে, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। আগের কাতারে দাঁড়াবে। এটাই হচ্ছে নিয়ম। সো এভাবে আমার মনে হয় আইন বা নিয়ম কানুন চলা উচিত। তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। আর এট দ্য সেম টাইম সরকারকে মসজিদে যে জাতীয় মসজিদকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া বা এমন কাউকে নিয়োগ দেওয়া যাকে সরকার পতনের পরে পালাতে হয়, এটা তো দুঃখজনক। হুম।
মানে জাতীয় মসজিদ হোক আর যেকোনো মসজিদ হোক, মসজিদকে রাখা উচিত সবকিছুর ঊর্ধ্বে, এবং সেখানে রাজনীতিকরণ বা দুর্নীতিকরণ বা আত্মীয়করণ কিছুই করা উচিত না, কারণ সেটা একটা আর সর্বোচ্চ সমাজের আর মূলনীতিতে যে মারামারি হচ্ছে, এটা বিশ্বে যখন যাবে বা আমাদের ধর্মকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? মানে এটা হ্যাঁ লজ্জাজনক একটা, এটা তো আমাদের ধর্ম না। এটা একটা মানে ব্যাড ইমপ্রেশন যাবে অন্য ধর্মাবলম্বীদের কাছে, হাস্যকর পর্যায়ে চলে গেছে, মর্মান্তিক। আচ্ছা, আমরা মসজিদের আলোচনা এখানে থাক, কারণ সেটাই আলোচনা করাও মুশকিল, কারণ আমরা তো চাই না এটা পরবর্তী ঘটুক আসলে। আশাও করি যে এটা হবে না, এটা সুযোগ্য সমাধান হবে। কিন্তু মব জাস্টিসের যে বিষয়টা, একটা মব লিঞ্চিং পর্যায়ে পৌঁছে গেছে এখন। আগে যেটা ছিল যে আপনার দল বল বেঁধে মানুষজন এক জায়গায় আক্রমণ করতে গেল, এরকম একটা অবস্থা। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি যে ঘটনা ঘটলো, এটা একটা লিঞ্চিং এর মতো, তাই না? এখানে মানুষের মধ্যে কোনো ক্রোধ, কোনো এক্সাইটমেন্ট ছিল না যে সে একটা দোষ করছে তাকে মারি, এরকম কিছু না। একটা একটা নিরীহ ছেলে পেলে যাদেরকে একদম আসলে আমি জানি না ঠিক, মানে আমার মনে হয় বিনা কারণে একদম আউট অফ নোওয়্যার একটা কিলিং। দেখেন, আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসছি এই যে মব জাস্টিস কখনোই এটা কাম্য না, কখনো সমর্থনযোগ্য না। কারণ এখানে যত লজিক দেন আপনি, যতই লজিক দেন না কেন, যতই লজিক্যালি এস্টাবলিশ করার চেষ্টা করেন না কেন, এটা কোনোভাবে এস্টাবলিশ হবে না যে মব জাস্টিস ইজ রাইট। কোন পরিপ্রেক্ষিতে, কোনো কিছু পরিপ্রেক্ষিতে কাউকে হত্যা করা, পিটিয়ে হত্যা করা যাবে না, আইন নিজের হাতে নেওয়া যাবে না। এই জায়গাটা যদি যতক্ষণ আমরা উপলব্ধি না করব, ততক্ষণ এটা সমাধান হবে না। আপনি যদি বলেন ও তো এই খারাপ কাজ করেছিল, তমুক তো সেই খারাপ কাজ করেছিল, তার বিচার সে পেয়ে গেছে, রং কনসেপ্ট। এখন মব জাস্টিসের সাইকোলজিটাও বুঝতে হবে। দেখেন, আমাদের মধ্যেও কিন্তু এটা পশুবাস, আমাদের মধ্যেও কিন্তু অন্যায় করার প্রবণতা আছে। তো যখন মব জাস্টিসের সাইকোলজি দেখেন, জানে যে এটা যখন, দেখেন, আপনি ঠান্ডা মাথায় যদি একা থাকেন, যে কাজটা করতে পারবেন না, 50-100 জন একসাথে থাকলে কিন্তু সেই কাজটা আপনি করতে পারেন। হ্যাঁ, কারণ এটা বিচার, বিবেক, বুদ্ধি এগুলো চলে যায় কেন? ইনফ্লুয়েন্স হয়ে আমরা অন্যের কর্ম দিয়ে, অন্যরা আমাদেরকে প্রভাবিত করে ফেলে, খারাপ কাজেও প্রভাবিত করে ফেলে। যে খারাপ কাজটা আমি একা কখনোই করতে পারবো না, সেই খারাপ কাজটা 500 জন মিলে করে ফেলতে পারবো। এই সাইকোলজিটাও একটা বিরাট ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে যে মব জাস্টিস আইডেন্টিটি চলে যায়, নিজের আইডেন্টিটি নাই। আমি ভাই 500 জনের মধ্যে 100 জনের মধ্যে মিশে পিটাই মেরে ফেলছি, আমার মনের বাসনা পূরণ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার আর এটা মাথায় থাকে মানে আমাদের ধরতে পারবে না। রাইট, আমাকে ধরবেন, আমি কে? আমাকে চিনছে না তো। হুম। তো এটাও আর একটা রিজন। প্রত্যেককে ফাইন্ড আউট করতে হবে মব জাস্টিসের সাথে কারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ এটা করা না যাবে, এগুলো এস্টাবলিশ, এটা বন্ধ করা যাবে না। মব জাস্টিস যতক্ষণ বন্ধ না করা যাবে, ততক্ষণ সুশাসন আসবে না, মানুষের নিরাপত্তা আসবে। বাংলাদেশের ভাই এটা লং বাংলাদেশের এটা লং লাস্টিং একটা প্রবলেম। বাংলাদেশের তো চোর টোর ধরা পড়লেও বা মানুষজন সবাই যায় মারতে যায়, একটা হইলেও একটা মাইর দিতে যায়, এবং আসার পরে বলে যে একটা মাইর এনে দিচ্ছি এটলিস্ট, এবং তারা বোঝে না যে এটা তাদের ভবিষ্যতের নষ্ট করতেছে। এখানে রন্টির একটা বিষয় আছে, আমরা শুধু যারা মব জাস্টিসে অংশ নিচ্ছে তাদের সাইকোলজিক্যাল আসপেক্টটা বলছিলাম। আর একটা কিন্তু একটা মেজর রিজন আছে, সেটা হচ্ছে যখন দেশে সুশাসন থাকে না, ন্যায় বিচার থাকে না, তখন মব জাস্টিস গুলা তৈরি হয়। বিকজ ক্রিমিনাল মামলাগুলায় যখন ফল আসে না, একজন খারাপ কাজ করছেন, আপনি ধরে জেলে দিয়ে পুলিশের কাছে দিচ্ছে, সব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 2 দিন পরে সে কলার উঁচু করে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। হাউ উইল ইউ ফিল? এই এই ফিলিংস গুলাও, এই ব্যাড এক্সপিরিয়েন্স, অতিক্ত অভিজ্ঞতা গুলাও কিন্তু মানুষকে মব জাস্টিসে ইনক্লাইন করে। আমি এটাকে সমর্থন করছি না, বাট আমি বলছি কেন মব জাস্টিসে মানুষ যায়। রুট কজ যে ভিতরের ব্রুটালিটি আছে, নিজের আইডেন্টিটি লুকিয়ে খারাপ কাজ করার একটা ইচ্ছা থেকে হতে পারে। অ্যাট দ্য সেম টাইম দেশে যখন সুশাসন থাকে না, যখন মনে করে যে একটা ক্রিমিনালকে আমি ধরে যদি পুলিশের কাছে দিয়ে দেই, আলটিমেটলি কিছুই হবে না, ও বের হয়ে আসবে 2 দিন পরে, এসে আবার ক্রিমিনাল অ্যাক্ট করবে, তখন মানুষের মধ্যে ওই একটা নেই, ওই হিংসাত্মক বা একটা প্রতিহিংসা থেকে এই ধরনের আগ্রহ জন্মায়। আপনি খুব ইন্টারেস্টিং কথা বললেন। এখানে আমাদের সামনে কোনো সাইকোলজিস্ট থাকলে বা সাইকিয়াট্রিস্ট থাকলে জিজ্ঞেস করতে পারতাম আসলে মানুষের মানসিক গঠনে পরিবর্তন হয়ে যায় কিনা। কারণ আমরা তো এটা বিশ্বাস করতে পারি না যে একটা সমাজে অনেক বেশি খারাপ মানুষ। তো একটা চোরকে যখন মানুষ মারতে যায় বা একটা
গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারকে মারতে গেল, এরকম 100 জন 200 জন গণপিটুনি যেটা বলতে আমরা বলছি, 200 জন হাত লাগাইছে, ওই 200 জন মানুষ ক্রিমিনাল না, বাট একবার যখন তারা এটা করে এবং একজন মানুষ মারা যায় এবং তাতে তাদের একটা অবদান থাকে বা একটা একটা অংশগ্রহণ থাকে, তারপর তার মেন্টাল সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয়। এবং ওই লোকটা, ওই 200 লোক সমাজের জন্য কিন্তু এটা ক্ষতিকর কারণ হয়ে যায়। তারা পরবর্তীতে এরকম একটা স্টেপ নিতে আরেকটা ভাবে না। 200 জন যদি না মেরেও 10 জন মারছে, আর যদি 190 জন যদি সমর্থন করে, সেটাও তারাও কিলিং এর সাথে জড়িত। মেন্টালি এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই মব জাস্টিস গুলো কোথায় হয় বেশি? আপনি কিন্তু ডেভেলপড কান্ট্রিতে দেখবেন না, পার্টলি এগুলো মেইনলি হয় হচ্ছে আন্ডার ডেভেলপড, আনডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিজ গুলাতে, যেখানে সুশাসন, আইনের শাসন কম থাকে, যেখানে মানুষের শিক্ষার হার কম থাকে, সেসব জায়গায় দেখবেন মব জাস্টিস গুলা বেশি। আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি আছে। আপনার এখানে তো উন্নত বিশ্বে দেখা যায় যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে, ধরেন একটা দোকান থেকে জিনিস চুরি করে নিল, তারপর এটা মারা যায় না, বলা হয় যে নিয়ে যাক, ছবি তুলে রাখো, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু করার নেই। কারণ এর চেয়ে বেশি যদি আপনি করতে যান, তাহলে সে আপনাকে মারতে পারে বা আপনি তাকে মারতে পারেন, সেটা আরেকটা ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ চুরি করা একটা ক্রিমিনাল অফেন্স। আর আপনি যদি তারা মারেন এবং সে যদি আপনাকে মারেন, সেটা আরেকটা ক্রিমিনাল অফেন্স। সেক্ষেত্রে সমাজে অপরাধ বাড়লো, কোর্টে প্রেশার বাড়লো, এবং আপনি মারতে যাওয়ার পরে আপনি যখন মারলেন তখন আপনিও ক্রিমিনাল হয়ে গেলেন, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। যেটা মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটাই করছে। যে ছেলেগুলো মারছে, ধরেন সেই ছেলেগুলো ঢাকা ইউনিভার্সিটির পরিমাণে তারা খুবই একটা মেধাবী ছেলে, তাই তো? এখন সরকার তো স্টেপ নিবে, আমরা জানি যে এই সরকার ভালো সরকার, তো এরা স্টেপ নিবে, অলরেডি 3 জন অ্যারেস্টেড, এবং এদের একটা শাস্তি হয়ে যাবে অবশ্যই, মার্ডার কেস, এদেরও তো ভবিষ্যৎ নষ্ট হবে। এখানে 10টা ছেলের একটা ছেলে মারা গেল এবং 10টা ছেলে ভবিষ্যৎ নষ্ট হলো, তার মানে এই মব জাস্টিসের রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ধ্বংস। এটা যখন কিছু মব জাস্টিসের যখন বিচার শুরু হয়ে যাবে, দৃশ্যমান হবে, যখন কঠিন শাস্তির মুখোমুখি হবে, তখন একটা মব জাস্টিস হতে গেলে কিন্তু 10 বার ভাববে মানুষ। সো আমরা অলওয়েজ মব জাস্টিস এগেনস্ট এক্সট্রা জুডিশিয়াল এনিথিং এগেনস্টে আমরা, কারণ আলটিমেটলি আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে হয়, তাহলে অন্যায় শক্তিশালী হবে। একজন অন্যায়কারীকে যদি আপনি পিটিয়ে মেরে ফেলেন, তাহলে আপনি একটা অন্যায়। সো আলটিমেটলি তাদেরকে অন্যায় শক্তিশালী হয়ে গেল। অন্যায়টা না, অন্যায়কে আমরা প্রতিহত করতে পারলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, এটাও তো ভয়ঙ্কর দেশের জন্য। দেখেন, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, ইউ থিঙ্ক যে এটা কোন লেভেলের ব্রুটালিটি? আমি পিটাচ্ছি, মারছি, তারপরে আবার খেতে দিচ্ছি, খাওয়ার পরে আবার পিটাচ্ছি, এটা নর্মাল না। এরা সমাজের জন্য কি নিয়ে আসবে? সাইকোপ্যাথ। দেশকে কি দিবে? তো ব্রুটালিটি দিবে দেশকে। জাহাঙ্গীরনগরে যেটা করেছে, সে কোন দলের সমর্থক কি, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পিটিয়ে তো মারা হচ্ছে। কেন পিটিয়ে মারা হবে? এই আইনটা নিজের হাতে তুলে নেওয়া মানেই আপনি ওয়ান জাস্টিসের মতো যদি মানে সিচুয়েশন চেঞ্জ, এখন তার ওই লোকের হাতে যদি অস্ত্র থাকতো, সেক্ষেত্রে তো আর তারা মারা যেত না। 1 মাস আগে আরেক দল লোকের হাতে অস্ত্র ছিল, তখন তারা অন্য একজনে মারছে। এখন যদি যাদের হাতে অস্ত্র, কারো হাতে অস্ত্র নাই, হাতেই যদি একজনের মারে, সেক্ষেত্রে তো সেই বাংলাদেশ থাকলো। বাংলাদেশ চেঞ্জ করতে গেলে তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর আপনি যেটা একটু আগে বলছিলেন যে মব জাস্টিস কেন মানে উচিত না বা কেন তৈরি হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এককালে যখন 30-40 বছর আগে পুলিশ বাহিনী এত শক্তিশালী ছিল না, বিভিন্ন জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, অনেক জায়গায় বাংলাদেশে ঢোকাতে যেতে হতো, 3-4 ঘন্টা লাগতো, তখন সেখানে ডাকাত পড়তো, তাই না? ডাকাত পড়লে দেখা যেত যে সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ পুলিশ কিছু নাই। তখন এলাকাবাসী নানা ধরনের ভাবে ডাকাত ধরতে পারলেই মারতো। মারতো মানে এমন ভাবে মারতো যাতে এই গ্রামে আর ডাকাত না আসে, মানে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করতো যে আমাদের এই গ্রামে ডাকাত করছে, আমরা জানে বাইরে 3 জনকে, এখানে আর আগামী 10 বছর ডাকাত আসবে না। কিন্তু এখন তো এই সময়টা নাই বাংলাদেশে। এখন তো একটা জাস্টিস সিস্টেম, পুলিশ সিস্টেম, সবকিছুই বাংলাদেশে এক্সিস্ট করে এবং শিক্ষার হারও বাড়ছে। এখনো বাংলাদেশের মানুষ ওই মেন্টালিটি থেকে বের হতে পারতেছে না, কেন আসলে? এবং এটা থেকে বের হতে গেলে আপনার কি মনে হয় শুধুমাত্র সুশাসনই যথেষ্ট, নাকি বাংলাদেশের আসলে সমাজ বিজ্ঞানীদের বা মানে মানসিক মানে সাইকোলজিস্টদের এটা নিয়ে চিন্তা করা দরকার, বা এনজিওদের নিয়ে কাজ করা দরকার বাংলাদেশে? অবশ্যই এটা
আপনি যে পয়েন্টগুলো বলেন প্রত্যেকটা নিয়েই কাজ করতে হবে। প্রথমে হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়গুলো। আমাদের দেশের মানুষের সাইকোলজি নিয়ে স্টাডি করতে হবে। স্টাডি করে সাইকোলজিস্ট দিয়ে এটা নিয়ে সেটা মিডিয়া ক্যাম্পেইন হোক বা কোন সেশন হোক, কোনোভাবে এইটা এগুলো শুরু করতে হবে। সুশাসন অবশ্যই প্রয়োজন। কেন আমি বলছি? বারবার বলছি, আমাদের বেসিক একটা ভালো কিছু না, হ্যাঁ? আমার মানে পশু বাস করে, আমি বারবার বলছি। এই পশুটা বের হয়ে আসতে চায় সবসময়। সো আইনের মাধ্যমেই, কঠিন শাস্তির মাধ্যমে যখন এরকম ২-১ টা কেসকে যখন আঙ্গিবার বিচারের আওতায় আনা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি কমে যায়। মানে মন থেকে না মানলেও আইনের কারণে বাধ্য হয়ে মানলেও মব জাস্টিসে যাবে না। এবং আমি পার্সোনালি ফিল করি যে মব জাস্টিসে শুধু যে একেকজন এক শাস্তি হওয়া উচিত, আর যারা দাঁড়িয়ে, দাঁড়িয়ে উপভোগ করছে তাদেরও শাস্তি হওয়া। হ্যাঁ, কারণ তা না হলে দেখা যাবে নেক্সট মব জাস্টিসে মানুষ দর্শক থাকবে আর কি, যে আমরা দর্শক আছি। আমার হ্যাঁ, যেমন মারছে, যদি আরো কয়জন হাততালি না দেয় তাহলে কিন্তু মারাটা ১০ জন মারতে পারবে না। কারণ তারা নিজেরাই মারছে। তো একটা হরমোন ইয়ে হয় না, যে একটা এক্সাইটমেন্ট, একটা রীতিমতো নেশার মতো হয়ে যায় আর কি, আসলে যে মারতে গেলাম, মারলাম, বড় একটা পুরুষত্ব একটা ব্যাপার আসে আর কি। যাই হোক, আচ্ছা, এটাই, এটা তো অবশ্যই যে যে বীরত্ব দেখাতে পারছে না, নিজের বীরত্ব দেখানোর স্কোপ নাই, সে কিন্তু এরকম সিচুয়েশনে যে ২-৪টা চর থাপ্পড় লাথি দিয়ে নিজেকে বীর হিসেবে প্রকাশ করার চেষ্টা করে। এটাও একটা সাইকোলজি। সুন্দর কথা হলো আসলে। আর শুধুমাত্র যে মব জাস্টিস হলে এবং গণপিটুনির সময়ে যারা মারে এবং যারা দেখে তারাই যে অপরাধী তা কিন্তু না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখে, আমি আপনিও লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ, অর্ধেক, আমি বলবো যে অর্ধেক মানুষ সমর্থন দেয় যে অপরাধীর মারা ঠিকই হয়েছে, বা এর চেয়ে বেশি সমর্থন দেয় অনেক সময়। এটাও, এটা কিন্তু মারাত্মক হচ্ছে। আমি এটাতে বিস্মিত হই যখন সোশ্যাল মিডিয়ায় দেখি এরকম মব জাস্টিসে একদম খারাপ মানুষ, ধরলাম একজন খারাপ নিকৃষ্ট মানুষ, তাকেও পিটায় মারা যায় না। এটা হচ্ছে আমরা মনে করি পার্সোনালি। সেখানে যখন দেখি কমেন্টসে যে শত শত মানুষ বাহবা দিচ্ছে, ভয় লেগে ওঠে আমার, যে আসলে আমাদের বিবেক নৈতিকতা কোথায় চলে যাচ্ছে। এটা ভয়ঙ্কর দিক। অনেকে বড় সমর্থন দিচ্ছে, এটাও ভয়ঙ্কর দিক। আহ, এভাবে একটা অন্যকে সমর্থন দেওয়া মানে হচ্ছে আপনি এখানে একটা দেশকে এখানে একটা আশার দিক আছে। আশার দিক হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যারা সমর্থন দেয় এই ধরনের মব জাস্টিসে, তারাই আসলে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। তারা সব সব নেতিবাচক বিষয়ে তারা সমর্থন দেয়। কিবোর্ড ওয়ারিয়র আর কি যারা, যারা এটা সমর্থন দেয় না, তারা এতটা বদার করে না। তারা ভাবে যে ওকে, ঠিক ঠিক আছে, এটা পরে দেখবো। আপনারা সবসময় জানেন আব্দুল আবু সাইদ স্যারের বিখ্যাত না, যে মিডিয়া সবসময় মানে রাইট পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করে না। ওকে, পরে আমি মানলাম, বাট স্টিল যে লার্জ নাম্বার অফ পিপল যেটাকে কমেন্টে বাহবা দিচ্ছে, এটাও আমি মনে করি এটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে আমাদের প্রত্যেককে মানসিকভাবে একটা জায়গায় উপনীত হতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে নেওয়া যাবে না। যে নিবে সে অপরাধ করছে, কার বিরুদ্ধে কি, এটা 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 নিয়ে আলোচনার কোনো কিছু নাই। মেইন কথা হচ্ছে মব জাস্টিস বা যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় সেটাই অপরাধ। এই এই জায়গাটা থেকে আমাদের প্রত্যেককে এক হতে হবে, প্রত্যেকে এই একটা পয়েন্টে এক হতে হবে, তারপরে এদের সমাধানের দিকে আগাতে হবে। থ্যাংক ইউ সাকিব ভাই। আমার কাছে মনে হয় যে আজকে আপনার সাথে আলাপে যেটা জানলাম, যেটা সাথে আমিও একমত, অনেকদিন যাবত একমত, বা আমরা এই স্ক্রিনের বাইরেও অনেক আলোচনা করছি এই বিষয়ে। আজকে থেকেই না, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কয়েক বছর যাবত এটা নিয়ে আলোচনা ব্যস্ত আছি। আপনার মনে আছে কিনা যে বাগদাতে একটা নিরীহ মানে একজন টিচারের, নট টিচার, স্টুডেন্টের মা, তারে মারা হইলো গণপিটুনি, তখন আমরা আলোচনা করছি। কারণ এটা খুবই খারাপ। মানুষের যেটা বুঝতে হবে যে যে কোনো আহ, অপরাধীকে শাস্তি দেওয়ার একমাত্র উপায় সভ্যতায় তৈরি করা আছে কোর্ট। পুলিশ অ্যারেস্ট করবে, কোর্ট শাস্তি দিবে। কোর্ট যদি শাস্তি না দিতে পারে সেক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করার জন্য তখন মব তৈরি করা যায়। সেটাকে মব বলা যায় না, মানে একটা আন্দোলন তৈরি করা যায়, সেটা রাস্তা আছে। হ্যাঁ, জনসমর্থন তৈরি করে সেটা দাঁড়ানো যায়। সেটা হচ্ছে সবাই দেখতেছেন, মানে পিটিএ মেরে ফেলাটা, এটা কোনো সলিউশন না। হ্যাঁ। তো ঠিক সেই কারণে মানুষের, যারা মানুষ সচেতন মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, তাদের উচিত হচ্ছে এই বিষয়টাকে পৃষ্ঠপোষকতা করা,
যাতে যে কোনো মব জাস্টিস সেটা আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক, এটার বিরুদ্ধে দাঁড়ানো মোরালি, যাতে আপনার পাশের 10 জন মানুষ বুঝতে পারে যে এটা আসলে খারাপ কাজ। যখন মানুষজন এটা বুঝতে পারবে এবং আশপাশের মানুষ থেকে জানবে যে এটা খারাপ কাজ, এবং সে মেরে আসার পরে বা সে একটা অংশগ্রহণ করার পরে বা সোশ্যাল মিডিয়াতে একটা মব জাস্টিস এর পক্ষে বলার পরে যদি তার পাশের মানুষ তারা বলে যে ইউ আর ডুইং ইট রং, ইটস ইনহিউম্যান, এটা সিস্টেম না, তখন যে আস্তে আস্তে সমাজে ছড়াতে পারে এটা। এবং ইন দ্য মেইন টাইম, ইন 5 years 10 years টাইম আমরা দেখতে পারি বাংলাদেশে মব জাস্টিস হবে না। বাংলাদেশ যখন মব জাস্টিস বন্ধ হবে তখনই সুশাসন আরো শক্ত হবে। সবাইকে আবারও ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য। থ্যাংক ইউ।